এই শীতে যে আর উঠতে পারছি না। আমার পাখা দুটো মনে হয় জমে যাচ্ছে। আর উঠতে পারবো না। যাই, দেখি কোনো অটো পাই কিনা। অটো নিয়ে বরং ঘরে ফিরে যাই। কালু দাদা, ও কালু দাদা, যাবে নাকি? হ্যাঁ যাব। কোথায় যাবে? আমার বাড়িতে পৌঁছে দিবে? কত ভাড়া দিব? 100 টাকার 1 টাকাও কম হবে না। কি? এতটুকু পথ 100 টাকা? শোনো, গেলে অটোতে ওঠো, না গেলে বিরক্ত করো না তো। এই শীতে উঠতেও পারছি না, উপায়ও তো নেই। চলো। এই বলে তোতা কালুর অটোতে উঠে পড়ে আর কালু তোতাকে নিয়ে উড়ে যায়। কালুর একটা অটো ছিল যা কালু কাকুলির বাবার কাছে যৌতুক হিসেবে পেয়েছিল। সেই অটো চালিয়ে কালুর বনের পাখিদের কাছে অনেক বেশি মূল্য নিত আর দিন শেষে অনেক টাকা উপার্জন করত। দেখো কাকুলি, আজ আমার কত টাকা উপার্জন হয়েছে জানো? আমি তো 50 টাকার ভাড়া 100 টাকা করে নিয়েছি, আর 20 টাকার ভাড়া 50 টাকা। এই কনকনে শীতে কেউ হাঁটতে চায় না, তাই বাধ্য হয়ে সবাই আমার অটোতেই উঠে পড়ে গো। এই জন্য তো আমার অনেক টাকা উপার্জন হচ্ছে জানো তো। এতে আমার অনেক টাকা লাভ হচ্ছে গো। আমি তো ধনী হয়ে যাব। ও, এ তো খুব ভালো কথা। এইভাবে চালিয়ে যাও, দেখবে আমরা এভাবে অনেক বড়লোক হয়ে যাব। মা মা, দেখো আমাদের গাজরগুলো কি সুন্দর টকটকে লাল হয়েছে। কিন্তু এই গাজর বিক্রি করে তো আমাদের দুবেলা খাবারই জুটছে না গো। শোন মা, কষ্টের মাঝেই তো স্বস্তি লুকায়িত। তোর বাবা মারা যাওয়ার পর আমাদের এত কষ্ট, তবে তোর বাবা যে পুরনো অটোটা রেখে গিয়েছিল, আমি এই গাজর বাগানটা বিক্রি করে অটোটা মেরামত করে নিব, তারপর অটো চালানো শুরু করব। এরপর টুনি বান্টির কাছে তার লাল গাজরের বাগানটা বিক্রি করে দেয়। সেই টাকায় টুনি টোনার রেখে যাওয়া অটোটা মেরামত করে নেয়। মা মা, এই নতুন অটোটা কার গো? টুকি, এটা তোর বাবার সেই পুরাতন অটোটা। আমি গাজর বাগান বিক্রি করা টাকা দিয়ে অটোটা সার্ভিস করে নিয়ে এসেছি। এখন থেকে এই অটোটা আমি চালাবো রে মা। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না রে মা। কিন্তু মা, তুমি যখন অটো চালাতে বাইরে চলে যাবে, আমি তো একাই ঘরে থাকবো মা। হ্যাঁ রে মা, থাকবি তো। আমাকে তো যেতেই হবে, না হলে আমরা আমাদের সংসার চালাবো কি করে বল? আর আমাদের অভাব দূর হবে বা কি করে? আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি নিশ্চিন্তে অটো চালাও, আমি ঘরেই থাকবো, একদম দুষ্টুমি করবো না। পরের দিন সকাল থেকেই টুনি অটো চালানো শুরু করে দেয়। এসো এসো দাদা দিদিরা, 20 টাকা মূল্যে যেখানে খুশি সেখানে যাও। এসো এসো দাদা দিদিরা, শীতের এই মৌসুমে 20 টাকা মূল্যে যে কোনো জায়গায় যাও। টুনির এমন কথা শুনে বনের সব পাখিরা জড়ো হয়। সবাই টুনির অটো দেখতে থাকে। এই সব কিছু কালুর ছেলে কনক আড়াল থেকে দেখছিল। আরে আরে, এই টুনি মাসি আবার কবে অটো কিনলো? এই কথাটা এক্ষুনি বাবাকে জানাতে হবে। বাবা 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 বাবা, অনেক খারাপ খবর আছে বাবা। কি রে বাবা, এভাবে হাঁপাচ্ছিস কেন? ধীরে ধীরে বল, কি খারাপ খবর? কেউ তোকে মেরেছে, বকেছে? কে বকেছে বল তো? আরে আরে মা, না না না, তুমি চুপ করো তো, তুমি চুপ করো। আমায় বলতে দাও, তোমাদের কোনো খোঁজ আছে? হ্যাঁ, যে টুনি মাসি একটা নতুন অটো কিনেছে আর সবাইকে না মাত্র 20 টাকায় তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে। যেখানে তো বাবা 100 টাকা করে নিচ্ছিল। দেখে নি, এবার বাবার সব যাত্রী টুনি মাসির হয়ে যাবে। কি? টুনি অটো কিনেছে? আমার সব ব্যবসায় এই টুনি এসে জল ঢেলে দেয়। দাঁড়া, এবার দেখাবো কত ধানে কত চাল। এরপর কালু অনেক রেগে সেখান থেকে চলে যায়। কালু, আমি পাশের বনে যাব, তুমি যাবে কি? হ্যাঁ যাব।
ভাড়া ভাড়া কত নিবি গো? 100 টাকা, পুরো 100 টাকা নিব। আরে কালো, তুমি পাখিতে লুটে নিচ্ছ নাকি? তার চেয়ে বরং আমি টুনির অটোর জন্য অপেক্ষা করি। যাব না তোমার অটোতে। এই বলে মিষ্টিটি টুনির অটোতে চলে যায়। এদিকে কালু তার অটোর ভাড়া বেশি চাওয়ার কারণে বনের কোনো পাখি কালুর অটোতে উঠতো না। অন্যদিকে টুনি কম ভাড়া নেওয়ায় তার ভালো উপার্জন হচ্ছিল। তুমি এসেছো, কিন্তু তোমার হাতে তো দেখছি কিছুই নেই। আজকে তো তোমার বাজার করে নিয়ে আসার কথা ছিল, তাই না? কাকুলি, সকালে খালি হাতে গিয়েছিলাম আর সন্ধেবেলাও খালি হাতে ফিরলাম গো। আজকের দিনে তো আমার 1 টাকাও উপার্জন হয়নি। কিছু তো করতে হবে ওই টুনির। আমার সব যাত্রীকেও ছিনিয়ে নিয়েছে। এর জন্য এখন আমার অটোতে কেউ ওঠে না। মনে তো হচ্ছে এখনই গিয়ে ওই টুনির অটোটা ভেঙে চুরমার করে দেই। অপেক্ষা করো বাবা, অপেক্ষা করো। আমার কাছে না সুন্দর একটা প্ল্যান রয়েছে। এত চিন্তা করো না তো। এই রাতের অন্ধকারে তুমি টুনি মাসির বাড়িতে যাও আর টুনি মাসির অটোটার টায়ার পাংচার করে দিয়ে আসো। আর টুনি মাসির অটো পাংচার হওয়ার কারণে সারা দিন টুনি মাসি অটো চালাতে পারবে না। আর তখন তুমি যাত্রীদের কাছে বেশি টাকা নিয়ে তোমার অটো চালাতে পারবে। আর এতে করে তোমার অনেক টাকা উপার্জন করতে পারবে গো। দেখো গো দেখো, আমার ছেলে কি সুন্দর একটা বুদ্ধি দিয়েছে দেখো। এই না হলে আমাদের একমাত্র ছেলে। কনকের এমন বুদ্ধি শুনে কালু টুনির অটোর কাছে যায় আর টুনির অটোর টায়ার পাংচার করে দিয়ে আসে। এবার হবে মজা। এবার দেখবো কি করে তুই অটো চালাস। তুই আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়েছিস টুনি, তাই না? কাল সারাদিন আমার অনেক টাকা উপার্জন হবে। আহ 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 আহ। পরের দিন সকালবেলা টুনি যখন তার অটোর কাছে আসে, সে দেখে তার অটোর টায়ার পাংচার হয়ে আছে। এ দেখে তো সে খুব চিন্তায় পড়ে যায়। এই কি, আমার অটো টায়ার পাঞ্চার হলো কি করে? মনে হয় অতিরিক্ত শীতের কারণে হয়েছে। ভাগ্যিস ঘরে একটা এক্সট্রা টায়ার ছিল। আমি বরং তাড়াতাড়ি করে টায়ারটা লাগিয়ে দেই। টুনির কাছে আরেকটা টায়ার ছিল বলে সেটা টুনি তার অটোতে লাগিয়ে অটো নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে কালু টুনিকে দেখে অবাক হয়ে যায়। এটা কি হলো? তার মানে টায়ার পাংচার করার প্ল্যানটা একদম ভেস্তে গেছে। এর অটো তো একদম ঠিক আছে। তার মানে আমার যাত্রীদেরকে ফিরে পাওয়ার জন্য আমায় অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। পরের দিন রাতে আবার কালু কাক তার পরিবারের সাথে বুদ্ধি করে টুনির অটোর কাছে চলে যায়। এখানে কেউ আসার আগেই এই অটোর কাজ ভেঙে দিয়ে কেটে পড়তে হবে। কালু কাক একটা ইটের টুকরো টুনির অটোর উপর ছুঁড়ে মারে। টুনির অটোর কাজ ভেঙে দিয়ে সেখান থেকে সে চলে যায়। আবার সকালবেলা টুনি যখন তার অটোর সামনে আসে, দেখে তার অটোর গ্লাস ভাঙা। এদিকে সে কান্নায় ভেঙে পড়ে। এটা আমার কি সর্বনাশ হলো! এই কাজটা কি করে ভাঙলো? এখন এই কাজ কি করে ঠিক করব আমি? আর বনের পাখিরা তো এই ভাঙা কাঁচওয়ালা অটোতে উঠবে না। আমি এবার কি করব? আজকে সারাদিন অটো না চালালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অবশেষে টুনি তার জমানো শেষ টাকা দিয়ে অটোর কাজ মেরামত করে নেয়। যাক বাবা, অবশেষে আমার অটোটা ঠিক হলো। কাল সারাদিন আমার কোনো উপার্জন হয়নি। কোনো ব্যাপার নয়, আজ আমি আবার অটো নিয়ে বেরোবো। দেখেছো, আজ টুনি অটো চালাতে আসেনি আর আমার এতগুলো টাকা উপার্জন হলো। যখন গভীর রাত হবে তখন কনক তুমি চুপি চুপি গিয়ে ওই টুনির অটোর কাজ ভেঙে দিবে। বুঝতে পেরেছো? আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না। সময় মতো গিয়ে কাজ ওকে করে আসবো। এরপর মাঝরাতে কনক টুনির বাড়িতে গিয়ে আবার টুনির অটোর কাজ ভেঙে দেয়।
আর খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকালবেলা এগুলো কে করছে? এভাবে প্রতিদিন কেন একই দুর্ঘটনা ঘটছে? এখন তো আমার কাছে এক পয়সাও নেই। আমি এবার কি করে এই অটোটা মেরামত করব? টুনি কোনো উপায় না পেয়ে অটো ঘরের সামনে দাঁড় করিয়ে রাখে। এদিকে কালু সব পাখির কাছে অনেক বেশি টাকা নিয়ে অটো চালাতে থাকে। এভাবে প্রায় এক সপ্তাহ চলে যায়। টুনি তার সুখী বন্ধুর কাছে টাকা ধার নিয়ে অটো ঠিক করে নেয় আর অটো নিয়ে বনে বেরিয়ে পড়ে। কালু, কনক, আমি এক্ষুনি দেখে এলাম টুনি ওর অটো নিয়ে আবার বেরিয়ে পড়েছে। কনক, তুমি আবার যাবে মাঝরাতে ওই টুনির বাসায়। দেখি ওর কত পয়সা হয়েছে। ও যতবার অটো মেরামত করবে আমরা ততবার নষ্ট করে দিয়ে আসবো। হ্যাঁ, আমার ছেলে তুমি এভাবে বাবাকে সাহায্য করবে, দেখবে এভাবে একদিন আমরা অনেক বড়লোক হয়ে যাব। এরপর মাঝরাতে আবার কালুর ছেলে কনক মুখে কালো কাপড় বেঁধে চলে আসে টুনির বাড়িতে। কিন্তু কনক এটা জানতো না যে সেই রাতেই উল্লু মহারাজ তার সেনাপতি শালিককে বন পরিদর্শনে পাঠিয়েছিল। এটা কে? দেখে তো একদম মনে হচ্ছে একটা চোর, কিন্তু এই পাখি এখানে মুখ বেঁধে করছেটা কি? দেখতে হচ্ছে তো একবার ভালো করে। প্রতিবারের মতো এবারও কনক পাথরের ঢিল দিয়ে টুনির অটোর কাজ ভেঙে দেয়। এটা দেখে শালিক এসে কনককে ধরে ফেলে। আরে তুই তো কালুর ছেলে কনক, তাই না? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, যেতে দাও। কনকের এমন চিৎকার চেঁচামেচি শুনে সেখানে টুনি চলে আসে। দেখো টুনি, দেখো আমি এই কালুর ছেলেকে হাতে নাতে ধরে ফেলেছি। এই ছেলে তোমার অটোর কাজ ভেঙে দিয়েছে। তার মানে প্রতিদিন আমার অটো অন্য কেউ নয়, তুমি নষ্ট করে দিয়েছো? সেনাপতি মশাই, এই পাখিকে নিয়ে যাও, এর যথার্থ শাস্তি হওয়া উচিত। এরপর শালিক কনককে নিয়ে রাজদরবারে চলে যায়। কাকুলি, কাকুলি, চলো চলো, তাড়াতাড়ি চলো। টুনির অটোর কাজ ভেঙে দেওয়ার সময় কনক শালিক সেনাপতির সামনে ধরা পড়েছে। সেনাপতি কনককে ধরে রাজার কাছে নিয়ে গেছে গো। এরপর কালু আর কাকুলি খুব তাড়াতাড়ি উল্লু মহারাজের রাজদরবারে চলে আসে। যেতে দাও, যেতে দাও, আমাদের যেতে দাও। আমাদের উল্লু মহারাজের সাথে দেখা করতে হবে। এখন হবে না, এখন মহারাজ ঘুমাচ্ছে। যা বলার কাল সকালে এসে বলবেন। এখন বিরক্ত করবেন না তো। এই শুনে কালু কাকুলি সকাল হওয়ার অপেক্ষার প্রহর গুনতে থাকে। পরের দিন সকালবেলা উল্লু মহারাজ কালু কাকুলিকে ডেকে পাঠায় আর তার সাথে টুনিও সেখানে আসে। মহারাজ, মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন আমার ছেলেকে। ছোট বাচ্চা ছেলে আমার ভুল করেছে মহারাজ, ভুল করে কাজটা ভেঙে দিয়েছে। খেলতে খেলতে ছোট বাচ্চারা কতই না ভুল করে মহারাজ। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। হ্যাঁ 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 মহারাজ, বাচ্চারা তো ভুল করেই থাকে। এর জন্য এটা নয় যে আপনি ছোট্ট পাখির ছানাকে কড়া শাস্তি দিবেন। একদম মিথ্যে বলবে না। তোমার ছেলে কনক আমাকে সব কথা বলে দিয়েছে। এই সব কিছু তোমরা দুজন মিলে করাচ্ছো ওকে দিয়ে, যাতে করে টুনি ওর অটো চালাতে না পারে। আর তোমরা বনের পাখিদের কাছে অনেক বেশি টাকা নিয়ে ওদের লুটে নিয়ে বড়লোক হতে পারো। কিন্তু মহারাজ, তবে তো এখানে কনকের কোনো দোষ নেই। সব দোষ তো ওই শয়তান কালুর। আর কনক তো ছোট বাচ্চা। আপনি কনককে ছেড়ে দিন, শাস্তি দিলে ওই কালুকেই দিন। তুমি এটা একদম ঠিক বলেছো। এই কালু পাখিদের লুটে নিয়েছে, তারপর আবার তোমার অটোর কাজ ভেঙে দিয়েছে। এর জন্য তো আমি কালুকে 2 বছরের জন্য কারাগারে বন্দি করার আদেশ দিলাম। এরপর উল্লু মহারাজ কনক আর কাকুলিকে ছেড়ে দেয়।
কালুকে 2 বছরের সাশ্রম কারাদণ্ড দেয়। দেখলে তো কালু দাদা, অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না। অন্যায় কাজের শাস্তি ঠিকই মিলে যায়। আর শোনো কালু দাদা, বাচ্চারা তো বড়দের দেখে শেখে। তুমি কখনো বাচ্চাদের ভুল শিক্ষা দিও না। এরপর থেকে টুনি টোনার রেখে যাওয়া শেষ স্মৃতি ওই অটোটা চালিয়ে খুব কম মূল্যে পাখিদের তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। ও মা, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ বলো তো? আমাদের যে খিদে পেয়েছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? হ্যাঁ মা, বোন একদম ঠিক কথাই বলেছে। তোরা তো বলে আমাকে এভাবে বলছিস কেন বলতো মা? আমি তো জানি আমার সোনাদের অনেক খিদে পেয়েছে, তাই তো আমি তাড়াতাড়ি করে তোদের জন্য দানা খুঁজে আনতে যাচ্ছি। আচ্ছা মা, আমরা দুবনে বাসায় আছি, তুমি বরং দানা আনতে যাও কেমন? আমরা একটুও দুষ্টুমি করব না। বন্ধুরা, তোমরা যে ছোট্ট ছোট্ট ছানা দুটোকে দেখতে পাচ্ছ, এরা দুটো ছানাই আমাদের টুনির। টুনি তার ছানাদের অনেক ভালোবাসে। টুনির স্বামী টোনা অনেক আগেই মারা গেছে। তখন থেকেই টুনি অনেক কষ্টেই তার ছানাদের বড় করে তুলছে। টুনি চাপাই তরি বনে বাকি পাখিদের সাথে বসবাস করে। আরে টুনি, কেমন আছো তুমি? আর তোমার ছানারাই বা কেমন আছে? হ্যাঁ গো মিষ্টি দিয়ে দিদি, আমরা সবাই ভালো আছি। তা তুমি হঠাৎ আমার বাসায়, কিছু বলবে নাকি গো? কি গো দিদি, চুপ করে আছো যে? আসলে টুনি, আমি একটু আমার মেয়ে জামাইয়ের বাড়ি যাব, তো তাই ভাবলাম তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তা তুমি যাবে কি আমার মেয়ে জামাইয়ের বাড়িতে? ঠিক আছে বোন, আমরা অবশ্যই যাব। তুমি কোনো চিন্তা করো না, হাজার হলেও তোমার মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। এ কথা শুনে মিষ্টি দিয়ে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর টুনিও তার ছানাদের বেড়াতে যাওয়ার কথা বলে। ছানারাও অনেক খুশি হয়। এভাবেই টুনি তার ছানার বাকি পাখিদের সাথে হাসি খুশিতেই দিন কাটাতো। একদিন বিকেলে টুনির ছানা টুনিকে বলে, মা, ও মা, জানো আমার না পাকা পাকা ফল খেতে অনেক ইচ্ছে করছে। তুমি আমাকে ফল এনে খাওয়াবে মা? কাল আমি দেখলাম কাকুলি মাসি কুকুর জন্য কত ফল কিনে নিয়ে গেল। মারে, তোরা তো জানিস আমি সব পাখিদের থেকে অনেক গরিব। আমি এত টাকা কোথায় পাবো বল? তবে তুই যখন এত করে বলছিস, আমি তোকে ফল এনে খাওয়াবো। মা, ও মা, তুমি বোনকে কি করে ফল এনে খাওয়াবে বলো তো? তোমার কাছে তো অত টাকা নেই মা। মারে, দুদিন বাজার করার জন্য কটা টাকা জমিয়েছি, সেগুলো দিয়ে তোদের ফল এনে খাওয়াবো। তোরা যে আমার সন্তান, তোদের ইচ্ছে পূরণ না করলে আমি থাকতে পারি বল? তোরা ছাড়া যে আমার আর কেউ নেই রে। এ কথা বলে টুনি তার জমানো কিছু টাকা নিয়ে ফল কিনতে যাওয়ার জন্য রওনা হয়। আর ধীরে ধীরে আকাশও অনেক মেঘলা হতে থাকে। তখন টুনি আরো তাড়াতাড়ি উঠতে থাকে। হঠাৎই টুনি পথে একটা ছানাকে কাঁদতে দেখতে পায়। সে কি ছানা, কি হয়েছে তোমার? তুমি এই বনে একা এভাবে বসে কাঁদছো কেন? তুমি কি তোমার বাবা মাকে হারিয়ে ফেলেছো? বলো আমাকে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আসলে আমার বাবা মা কেউ নেই, তারা অনেক আগেই মারা গেছে। আর তখন থেকে আমি সবার তাড়াতাড়ি করে খাবার চেয়ে খাই, কিন্তু জানো আমাদের বনে কেউ আর আমাকে খাবার দেয় না। তাই আজ আমি এই বনে চলে এসেছি। আর দেখো আকাশটা কেমন করছে, মনে হয় অনেক ঝড় হবে, তাই ভয়ে এভাবে কাঁদছি। আহারে ছোট্ট সোনা, তোমার কথা শুনে আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে। তবে আজ থেকে তোমার আর কোনো কষ্ট হবে না। চলো, এখন থেকে তুমি আমার বাসায় থাকবে, আমার বাকি দুই ছানার সাথে। টুনির এমন কথা শুনে ছোট্ট ছানা অনেক খুশি হয়। আর টুনি ছানাটিকে সাথে করে তার বাসায় নিয়ে যায়। আর মায়ের সাথে আরেক ছানাকে দেখে তো দুই ছানা অনেক রেগে যায়। সে কি মা, তুমি কাকে নিয়ে এসেছো? হ্যাঁ, তুমি তো ফল আনতে গেলে, তাহলে এই ছানাকে তুমি কোথায় পেলে? সত্যি তো মা,
বলছি। এরপর টুনি তার দুই ছানাকে অনাথ ছানার ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে টুনি দ্বিতীয় ছানা বলে, মা, ও মা, আমি বলছি কি জানো, তুমি এই ছানাটাকে একদম বিশ্বাস করো না মা। আমার মনে হয় ও কোনো চোর হবে, ও কোনো খারাপ মতলবে তোমার সাথে এখানে এসেছে মা। চুপ কর, চুপ কর, তোরা তোরা যা ভাবছিস তা আসলে নয়, বুঝেছিস? ছোট্ট ছানা, তুমি কিছু মনে করো না, কেমন? আর শোনো, আজ থেকে তুমি আমাকে মা আর ওদের দিদি বলে ডাকবে, কেমন? চলো ছানারা, আমরা একসাথে এখন দানা খাই। এরপর তারা সবাই একসাথে খাবার খায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন টুনি যখন বাসায় ছিল না, তখন টুনির দুই ছানা ছোট্ট ছানাটিকে বলে, এই শোন, তুই আমাদের বাসায় একদম থাকবি না বলে দিলাম। চলে যা, চলে যা বলছি। শয়তান মেয়ে, আমাদের খাবারে ভাগ বসাতে এসেছিস, তাই না? শোন, আমাদের সাথে থাকতে হলে তোকে আমাদের বাসায় কাজের মেয়ের মতো থাকতে হবে, তাহলে তুই আমাদের বাসায় থাকতে পারবি। দিদি, তোমরা কেন আমার সাথে এমন করছো বলো তো? আমি তো তোমাদের বোনের মতো, তাই না? আর আমি তো এখানে আসতে চাইনি, মা আমাকে নিয়ে এসেছে। কি, তুই আমাদের মুখের উপরে কথা বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে টুনি দুই ছানা লাঠি এনে অনাথ ছানাটিকে অনেক মারতে থাকে। এভাবেই দুই ছানা প্রতিদিন বিনা কারণে ওই ছোট্ট ছানাকে ধরে মারত। আর এসব কিছু টুনি একটুও জানতে পারতো না। মা, ও মা, জানো এই ছানাটা আজ আমাদের সব খাবার চুরি করে খেয়েছে। আমি তোমাকে বলেছিলাম না মা, ও একটা চোর। দেখলে, দেখলে তো এবার। না মা, দিদি মিথ্যে বলছে, আমি খাবার চুরি করে খাইনি। দিদিরাই সব খাবার খেয়েছে আর এখন আমাকে অপবাদ দিচ্ছে। আমি জানি রে মা, কে খাবার খেয়েছে আর কে খায়নি। মারে, তোরা দেখ, তোদের মুখে খাবার লেগে আছে। তোরা ওকে তাড়ানোর জন্য এমন নাটক করছিস। আর এতদিন তোরা যা যা করেছিস ওর সাথে, আমি সেটাও জানি। পাশের বাসার কাকুলি আমার সব বলে দিয়েছে। তোরা আর ওর সাথে খারাপ আচরণ করবি না বলে দিলাম। টুনির এমন কথা শুনে দুই ছানা রেগে সেখান থেকে চলে যায়। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন টুনি দুই ছানা রান্না করছিল, হঠাৎই তাদের ঘরে আগুন লেগে যায়। তখন দুই ছানা চিৎকার করতে থাকে। সে কি, দিদিরা তো আমাকে বাসা থেকে বের করে দিল ভালো কিছু রান্না করে খাবে বলে। তাহলে এখন কিভাবে চিৎকার করছে কেন? তাহলে কি দিদিরা কোনো বিপদে পড়েছে নাকি? দেখি তো একবার। এ কথা বলে ছানাটি তাড়াতাড়ি বাসায় যায়। আর বাসায় আগুন দেখে তো একেবারে চমকে যায়। আর বুদ্ধি করে জল নিয়ে এসে চারিদিকে ছিটিয়ে দেয়। আর একটু পরেই আগুন নিভে যায়। আর ছানারাও আগুনের হাত থেকে রক্ষা পেয়ে যায়। তখন ছানারা তাদের ভুল বুঝতে পারে। ততক্ষণে টুনিও বাসায় চলে আসে। তুই আমাদের ক্ষমা করে দে রে, আমরা আর তোর সাথে খারাপ আচরণ করব না। না না দিদিরা, তোমরা এইভাবে বলো না আমাকে। তোমরা তো আমার দিদি, তাই না? দেখেছিস, ছোট হয়ে ওর মনটা একবার দেখ। ও কত ভালো, তোদের জীবন বাঁচিয়েছে। আজ থেকে তোরা তিন বোন আর ঝগড়াঝাটি নয়। সুখে শান্তিতে আমরা চারজনে মিলে মিশে দিন কাটাবো, ঠিক আছে? এক জঙ্গলে টোনা আর টুনি থাকতো। টোনার বাসার পাশে কালু কাকার কাকুলি কাকু থাকতো। কালু কাক ছিল খুবই অলস। কালু কাক ঠিক মতো কাজ করতো না, তাই কাকের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। অন্যদিকে টোনা ছিল খুবই পরিশ্রমী। কি গো, তুমি এখনো ঘুমাচ্ছ? দেখো তো কত বেলা হয়েছে, তাও কি তোমার ঘুম ভাঙছে না আজ? বলছি, তুমি কি কাজে যাবে না আজ? ধুর কাকুলি, সকাল সকাল এভাবে চিৎকার করে কানের মাথা কেন খাচ্ছ? যাও তো এখান থেকে।
হ্যাঁ হ্যাঁ, তুমি তো অলসের মতোই এভাবে শুধু পড়ে পড়ে ঘুমাও। এভাবে আলসেমি করে তো সংসারের অভাব অনটন ডেকে আনছো তুমি। আর দেখো, পাশেই তো টোনা আর টুনি থাকছে। তুমি দেখতে পাও না টোনা কত পরিশ্রম করে, নিজে কাঠ কেটে সবার বাড়ি বানিয়ে দেয় আর উপার্জন করে কত সুন্দর নিজেদের সংসার চালাচ্ছে, আর তুমি শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছ। বুঝেছি, তুমি আমাকে আর ঘুমাতে দিবে না। যাও তো এখান থেকে কাকুলি, আমি এক্ষুনি উঠছি। তাও আর এভাবে বক বক করো না। কালু কাকের এসব কথা শুনে কাকুলি সেখান থেকে চলে যায়। এই শয়তান টোনার জন্য আমি একটুও শান্তিতে ঘুমাতে পারি না। এই টোনা কি না কি একটু কাজ করে, আর তার জন্য আমাকে কত কথা শুনতে হয় গিন্নির। এই কাকুলিটাই হয়েছে এমন, টোনা কি করলো না করলো সেই দিকেই ওর খেয়াল। আর এসব কিছু হচ্ছে তো ওই টোনার জন্যই। এবার টোনার একটা ব্যবস্থা করতেই হবে। এরপর কালু কাক টোনাকে ফাঁদে ফেলার উপায় ভাবতে থাকে। টোনা, ও টোনা, বাসায় আছো নাকি? আমি মিষ্টি টিয়ে গো, বাইরে আসো তো একটু। মিষ্টি টিয়ের এমন চিৎকার শুনে টোনা আর টুনি বাইরে চলে আসে। আরে টিয়ে দিদি যে, তা বলছি টিয়ে দিদি, হঠাৎ তুমি আমার বাসায় এলে, কোনো কাজ আছে নাকি গো? কাজ তো আছেই টোনা, আসলে সামনেই তো বর্ষাকাল। আমার বাসাটা তো বেশ পুরনো হয়ে গেছে, তাই বর্ষাকাল আসার আগেই বাসাটা নতুন করে বানাতে চাইছি। তা বলছি টোনা, তুমি তো খুব ভালো কাঠমিস্ত্রি, তুমি কাল এসে আমার বাড়িটা বানিয়ে দিও তো। আর এই নাও টোনা, তোমার পারিশ্রমিক। আগেই পারিশ্রমিক দিয়ে দিলে দিদি? আচ্ছা দিদি, তুমি নিশ্চিন্তে বাসায় যাও, কাল গিয়ে আমি তোমার বাসা বানিয়ে দিব, কেমন? এরপর মিষ্টি টিয়ে সেখান থেকে চলে যায়। আর মিষ্টি টিয়ে চলে যাওয়ার পর টুনি টোনাকে বলে, হ্যাঁ গো, তুমি তো আবার একটা কাজ পেলে। তবে আর বসে থেকো না গো, তাড়াতাড়ি জঙ্গলে যাও, কাঠ সংগ্রহ করবে, তারপর তো টিয়ে দিদির বাসা বানিয়ে দিবে নাকি? হ্যাঁ গো টুনি, তুমি ঠিক কথাই বলেছো। যাই, আমি এবার জঙ্গলে গিয়ে কাঠ খুঁজি। এরপর টোনা জঙ্গলে চলে যায়। আর টোনা জঙ্গলে গিয়ে কাঠ খুঁজতে থাকে। আর কাঠ খুঁজে পেয়ে টোনা বাড়ি চলে আসে। আর এসব ঘটনা কালু কাক দেখে ফেলে। কি ব্যাপার, টোনা জঙ্গল থেকে কাঠ খুঁজে নিয়ে এলো কেন? নিশ্চয়ই টোনা কারো বাসা বানানোর কাজ পেয়েছে। তবে তো এটাই চরম সুযোগ টোনাকে হেনস্থা করার। এরপর রাত হতেই কালু কাক চুপি চুপি টোনার বাসার পাশ থেকে কাঠগুলো চুরি করে। আর সেসব কাঠ নিয়ে গিয়ে নদীতে ফেলে আসে। আর সব কাঠ নদীর জলে ভেসে যায়। এবার বুঝবে টোনা, ওর সব কাঠ তো নদীর জলে ভেসে গেছে, ও আর বাসা বানিয়ে দিতে পারবে না, তখন খুব মজা হবে। এইসব ভেবে কালু কাক খুশি মনে বাসায় ফিরে যায়। আর পরের দিন টোনা দেখে তার জোগাড় করা কাঠগুলো নেই। টুনি, এই টুনি, কাঠগুলো কোথায় গেল? এবার আমি টিয়ে দিদির বাসা বানাতে যাব কিভাবে? সে তো আমিও জানি না গো, কাল ঘুমানোর আগে তো আমি কাঠগুলো এখানেই রেখেছিলাম, কিন্তু এক রাতে কাঠগুলো কোথায় চলে গেল? টুনির কথা শেষ হতে না হতেই সেখানে মিষ্টি দিয়ে আসে। আর টোনা মিষ্টি টিয়েকে সব কথা খুলে বলে। এসব তুমি কি বলছো টোনা? কাঠ হারাতে যাবে কেন? নিশ্চয়ই তুমি আলসেমি করে কাঠ জোগাড় করনি, তাই আজ আমাকে মিথ্যে অজুহাত দিচ্ছ। ভাগ্যিস তোমার বাসা বানাতে যেতে দেরি হওয়ায় আমি তোমার বাসায় আসলাম, তাই তো তোমার অজুহাতটা ধরতে পারলাম। আসলে টোনা, তুমি একটু ভালো কাঠমিস্ত্রি তো, তাই তোমার কদর বেড়ে গেছে। যাকগে, তুমি আমার টাকা ফিরিয়ে দাও, আমি অন্য কোনো কাঠমিস্ত্রির কাছ থেকে বাসা বানিয়ে নিব। এরপর টোনা মিষ্টি টিয়ের টাকা ফিরিয়ে দেয়। আর মিষ্টি টিয়ে চলে যায়। এভাবেই টোনা বাসা বানানোর কাজ পেয়ে কাঠ সংগ্রহ করত। আর কালু কাক টোনার কাঠ চুরি করে নিয়ে নদীতে ফেলে দিত। আর একে একে টোনা সব কাজ হারিয়ে ফেলতো। আর যার কারণে টোনার সংসারে অভাব দেখা দেয়। কি হচ্ছে গো, আমাদের সংসারে তো অনেক অভাব
নেমে এসেছে, আর তুমি তো একে একে সব কাজও হারাচ্ছ। তবে আমাদের কাঠগুলো কে চুরি করছে গো? আরে টুনি, সেটা তো আমিও ভাবছি, কিন্তু এবার আমি এই কাঠ চোরকে ধরবই। এসব ভেবে টোনা কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসে আর কাঠগুলো বুদ্ধি করে অনেক কৌশলে সাজিয়ে রাখে। আর রাতে কালু কাক যেই না কাঠ চুরি করতে এসেছে, অমনি কাঠের মধ্যে কালু কাকের পা ঢুকে ভেঙে যায়। আর কালু কাক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আর কাকের চিৎকার শুনে টোনা আর টুনি সেখানে আসে। তবে কালু ভাই, তুমি আমার কাঠ চুরি করতে, আর তোমার জন্যই আজ আমার সংসারে এত অশান্তি, এত অভাব। তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। কি করব বলো? কাকুলি শুধু তোমার কথাই বলে, আমাকে একটুও শান্তিতে ঘুমাতেও দেয় না। সব সময় বলে তুমি অনেক পরিশ্রমী আর আমি অলস। আর তোমরা আমাকে কি শাস্তি দিবে? আমার তো পাই ভেঙে গেছে, এটাই তো আমার বড় চুরির শাস্তি হয়ে গেল। ছি ছি কাক দাদা, তুমি নিজের আলসেমির জন্য আমাদের এত বড় সর্বনাশ করেছো। টোনাকে দেখে শিক্ষা না নিয়ে বরং তুমি টোনার ক্ষতি করতে চাইছিলে। তুমি তো টোনাকে দেখে পরিশ্রমী হতে পারতে, তবে তো আর কাকলি দিদি তোমাকে বকতো না। ঠিকই বলেছো টুনি, এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। তবে আজই আমি প্রতিজ্ঞা করলাম, আমিও এবার পরিশ্রমী হব। যাকগে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এরপর টোনা টুনি কালু কাককে ক্ষমা করে দেয়, আর কালু কাক ভাঙ্গা পা নিয়ে উড়ে চলে যায়। কালু ভাই, চলো বাড়িতে চলে যাই। সেই সকাল থেকে কাজ খুঁজে চলেছি, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না। হয়তো আর কাজ খুঁজে পাবো না। হ্যাঁ টোনা, ঠিক বলেছো, আমরা আজ কাজ পাবোই না। তার থেকে বরং বাড়িতে চলে যাই। মা টুকি, চল নদীতে পানি আনতে যাই। তোর বাবা কাজ করে আবার বাজার নিয়ে আসবে, তাই তাড়াতাড়ি পানি নিয়ে আসি, এসে রান্না বসিয়ে দিব। আর আমি কিন্তু নদীতে গোসল করব মা। আচ্ছা ঠিক আছে রে মা, গোসল করিস। টুকি, চল বাড়িতে যাই এখন। আর কত গোসল করবি? তোর বাবা বুঝে চলে এসেছে, যদি আমাদের বাড়িতে না দেখে অনেক রাগ হবে রে মা। এই তো মা, আমি এসে গেছি। জানো মা, আমি যখন গোসল করছিলাম তখন নদীর মাছগুলো না আমার পায়ে ধাক্কা লেগে দৌড়ে পালিয়ে গেছে জানো মা। ওরা ভেবেছে আমি ওদের ধরে ফেলবো। মাছেরা আমাকে অনেক ভয় পেয়েছে। মাছের এমন ভয় পাওয়া দেখে আমি খুব মজা লাগছিল মা, তাই তো আমিও ওদের সাথে মজা নিচ্ছিলাম। আর তখনই তুমি ডাক দিলে। আর আবার মজা করিস মাছদের সাথে। এখন চল তো, বাড়ি চল। এরপর টুনি কলসে পানি নিয়ে বাড়িতে চলে আসে। কোথায় গিয়েছিলে টুনি? নদীতে নাকি? হ্যাঁ, নদীতে রান্নার জন্য পানি আনতে গিয়েছিলাম। তুমি একটু বিশ্রাম করো, আমি রান্নাটা শেষ করে খাবার দিচ্ছি। কি রান্না করবে? আমি তো আজ কাজ না পেয়ে কোনো বাজার আনতে পারিনি গো। সারাদিন আমি আর কালু ভাই কাজ খুঁজেছি, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি। চিন্তা করো না গো, ঘরে কিছু চাল ডাল রেখেছিলাম যে বর্ষার সময় খাবো, সেগুলোই রান্না করি। বর্ষা যে আজকেই চলে এসেছে। আর শোনো, তুমি নদীতে যাও মাছ ধরতে। নদীতে মাছেরা খুব লাফালাফি করছে। আমার মনে হয় জাল ফেললেই বড় বড় মাছ উঠবে, তখন আর আমাদের না খেয়ে কাটাতে হবে না গো। ঠিক আছে টুনি, আমি তাহলে কালু ভাইকে নিয়ে নদীতে মাছ ধরতে যাই। তুমি রান্না শেষ করে আমার জন্য খাবার নিয়ে এসো। আরে আরে, এ কি কলসে কি করে মাছ এলো? মা, নদীতে তো অনেক মাছ, তাই তুমি যখন কলস ভরিয়েছ তখন মাছটা হয়তো ভুল করে কলসের ভিতরে চলে এসেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রে মা। নদীতে যদি দেখতাম তবে সেখানে একে ছেড়ে দিয়ে আসতাম। যাই, এখন নদীতে মাছটা ছেড়ে দিয়ে আসি।
আরে টুনি, তুমি নদীতে আবার কেন এসেছো? আর বলো না গো, নদীতে থেকে কলসে করে পানি নিয়ে গিয়েছিলাম, তখন একটা ছোট মাছ কলসে পড়েছিল। আমি না দেখে বাড়িতে নিয়ে গিয়েছিলাম, তাই ছেড়ে দিতে আসলাম গো। কেন ছেড়ে দিতে আসলে? আমাদের পুকুরে তো ছেড়ে দিতে পারতে, তাহলে অনেক বড় হতো। তখন বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা পেতাম। টোনা, তুমি শুধু টাকার কথাই চিন্তা করলে, এই মাছের জীবনের চিন্তা করলে না। এই মাছ অনেক ছোট, কেবল জন্ম নিয়েছে, মায়ের আদর ভালোবাসা কিছুই পায়নি, আর নদীর পানিতেও এনজয় করতে পারিনি। এই ছোট মাছকে যদি পুকুরে বন্দি করি, এই মাছটি কষ্ট পাবে, আর এর মাও অনেক কষ্ট পাবে, তাই আমি একে ছেড়ে দিব। টুনি, আমি আর কালু তো ছোট ছোট মাছ অনেক ধরেছি। ধরেছো, এখন ছেড়ে দাও। আর বড় মাছ পেলে ধরবে, নয়তো ধরবে না। আমি তোমাকে আসার সময় বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না। এরপর টুনি সব ছোট মাছগুলো নদীতে ছেড়ে দেয়, আর এইসব ছোট মাছগুলোর মা দেখতে পেয়ে টুনিদের কাছে চলে আসে। টনি, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছানাগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। তুমি আসলে অনেক ভালো আর সৎ মনের পাখি। তুমি নিজের স্বার্থের কথা চিন্তা না করে অন্যের জীবন নিয়ে ভাবো। তোমার এমন উদারতা দেখে আমি খুব খুশি হয়েছি, আর খুশি হয়ে তোমাকে আমি সাহায্য করতে চাই। এই নাও একটা জাদুই নীল মাছ। এই মাছ তোমার পুকুরে ছাড়লে তোমাদের আর কোনো অভাব থাকবে না। কেন মাছ? এই মাছ আমাদের কি দিবে? এই নীল মাছ অনেক নীল মাছের পোনা ছাড়বে, আর নীল মাছের পোনা যখন বড় হবে তখন তাদের পেট কাটলেই সোনার ডিম পাবে। আর শোনো, এই মাছকে কিন্তু ঠিকমতো খাবার খেতে দিতে হবে। কিন্তু আমাদের কাছে যে খাবার কেনারও টাকা নেই, কিভাবে মাছকে খাবার খাওয়াবো? এই নাও আরেকটি নীল মাছ। এই মাছের পেটে সোনার ডিম আছে, সেগুলো বিক্রি করে মাছের খাবার কিনবে, আর তোমরাও খাবে। খাবার শেষ হতেই নীল মাছের পোনা বড় হয়ে যাবে। মাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই কঠিন মুহূর্তে সাহায্য করার জন্য। তোমরা তো জাদুর নীল মাছ পেলে, আমি কি করব এখন? কালু ভাই, চিন্তা করো না, আমাদের পুকুরে নীল মাছের পোনা ছাড়া হলে তোমাকে দিব। নীল মাছ তুমি তোমার পুকুরে ছাড়বে, আর তুমিও নীল মাছের সোনার ডিম পাবে। আর এই নীল মাছের ডিম বিক্রি করে তোমাকে কিছু টাকা দিব। এবার চলো বাড়িতে চলে যাই সবাই। এরপর নীল মাছ নিয়ে সবাই বাড়িতে চলে আসে, আর একটি নীল মাছ টুনি তার পুকুরে ছেড়ে দেয়, আর অন্য নীল মাছটি কেটে সোনার ডিম বের করে। দেখেছো তোমরা, সত্যি তো সোনার ডিম মাছের পেটে। যাও তোমরা দুজন এগুলো সবার কাছে বিক্রি করে টাকা ভাগ করে নাও। এরপর টোনা কালু সোনার ডিম নিয়ে সবার কাছে চলে যায়, আর ডিমগুলো বিক্রি করে দুজনে টাকা ভাগ করে নেয়। আর টোনা মাছের খাবার আর নিজেদের খাবার নিয়ে বাড়ি ফিরে আসে, আর কালু বাড়িতে গিয়ে কাকলিকে সব ঘটনা খুলে বলে। কালু, তুমি কেন টুনিদের নীল মাছটা আগে দিয়ে দিলে? ওরা তো এখন আমাদের থেকে ধনী হয়ে যাবে, আর আমাদের যদি পরে নীল মাছটা না দেয় তখন তখন আমরা কি করব? হ্যাঁ কাকুলি, তুমি তো ঠিক বলেছো, কিন্তু এখন আর বলে কি হবে? কিছুই তো আর করার নেই, ওরা তো মাছটা পুকুরে ছেড়ে দিয়েছে। শোনো, আমার একটা বুদ্ধি এসেছে মাথায়। শুধু ওই নীল মাছ তার পোনা ছাড়ুক, তারপর বুদ্ধিটা কাজে লাগাবো। এরপর কাকুলি তার বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে, আর তার নীল মাছের পোনা ছাড়ার অপেক্ষা করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টোনা ও টুনি নীল মাছকে সময় মতো খাবার দিতে থাকে। আর কিছুদিন পরই নীল মাছ পোনা ছেড়ে দেয়। কালু কাকুলি টোনার বাড়িতে চলে আসে। টোনা, নীল মাছ পোনা ছাড়েনি অনেকদিন তো হলো, তাই আমি নীল মাছটা নিতে এলাম। হ্যাঁ কালু ভাই, নীল মাছ তো পোনা ছেড়েছে, চলো তোমাদের নীল মাছ ধরে দেই, তোমরা তোমাদের পুকুরে ছেড়ে দিও। এবার দেখি টোনা কি করে ধনী হয়। আমরা নীল মাছের পোনা অনেকগুলো নিব, তারপর ফিরিয়ে দিব। হ্যাঁ কাকুলি, আমি তো বলেছিলাম সুযোগ আমাদের হাতে আসলেই সবটা করে ফেলবো।
এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। নীল মাছকে কালু কোনো খাবার দেয় না, তাই নীল মাছ পোনাও দিতে পারে না, কারণ না খেতে পেয়ে নীল মাছ ক্লান্ত হয়ে পড়ে। টোনা, কালু খুব লোভী, শুধু নিজের স্বার্থের জন্যই আমাকে নিয়ে এসেছে। আমাকে কয়েকদিন থেকে কোনো খাবারই দেয় না, আর খাবার খেতে না পেরে আমি ক্লান্ত হয়ে গেছি। আমাকে তোমার পুকুরে নিয়ে যাও টোনা। হ্যাঁ নীলমাছ, আমি এক্ষুনি তোমাকে নিতে আসছি। টোনা, কি বলছো এসব? কাকে নিতে যাচ্ছো? ঘুমের মধ্যে কি সব স্বপ্ন দেখছো বলো তো? তারপর টোনা টুনিকে সবটা খুলে বলে। আমি জানতাম না কালু এমন লোভী, তাহলে নীল মাছকে দিতাম না। চলো টোনা, আমরা এক্ষুনি নীল মাছকে আমাদের পুকুরে নিয়ে আসি। এ কি কাকুলি, নীল মাছটা তো আজ ভাসছে না। হয়তো পোনা ছেড়েছে, তাই পানির নিচে পোনাদের সাথে বসে আছে। তুমি জাল ফেলে দেখো তো কতগুলো পোনা ছেড়েছে। কালু, আমার মনে হয় টোনা আর টুনি এই মাছগুলোর ডিম বিক্রি করে অনেক টাকা পেয়েছে, তাই লোভে পড়ে আমাদের না বলেই নীল মাছ চুরি করে নিয়ে গেছে। যেন আরো পোনা ছাড়লে ওই পোনাগুলো ওদের নিজেদের হয়। চলো আমরা আগে টোনার বাড়িতে যাই আর বলি কেন নিয়ে গেল ওই নীল মাছ। টোনা, টোনা, তোরা কি নীল মাছটা নিয়ে এসেছিস? হ্যাঁ হ্যাঁ কালু ভাই, আমরা নীল মাছ এনে পুকুরে ছেড়ে দিয়েছি, কারণ নীল মাছকে তোমরা খেতে দাও না, তাই নীল মাছ তোমাদের পুকুরে থাকতে চায় না। আমাকে এসব স্বপ্নে বলেছিল, তাই নিয়ে এসে খাবার দিয়েছি। টোনা, আমাদের ভুল হয়েছে, আমরা আসলে বুঝতে পারিনি। এরপর থেকে নীল মাছকে আর না খাইয়ে রাখবো না, এখন থেকে ঠিকমতো খাবার দিব। এবার মাছটি আমাদের দিয়ে দাও। কালু ভাই শোনো, তোমার পুকুরে নীল মাছ নিয়ে যাওয়ার দরকার নেই। এখানে তো অনেক পোনা ছেড়েছে, সেগুলো থেকে তোমাকে কিছু পোনা দিয়ে দিব, তাই হবে। আর এই নাও একটা সোনার মাছের ডিম, এটা দিয়ে কয়েকদিন চলো, তারপর পোনা ছাড়লে বেশি করে দিব। দেখেছো কালু, টুনি কত লোভী আর হিংসুটে। আমরা ধনী হব জন্য নীল মাছ আমাদের দিচ্ছে না। আজ রাতেই ওই নীল মাছ চুরি করে নিয়ে আসবো, আর অনেক ধনী হয়ে যাব আমরা। এরপর কালু কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই টোনার পুকুরে চলে আসে, আর যেই না টোনার পুকুরে জাল ফেলে অমনি কালু পুকুরের পানিতে পড়ে যায়, আর কালু বোবা হয়ে যায়। আ আ আ আ আ আরে কি করছো বলো তো? ভালো করে কথা বলো দেখি, কি বলবে? আ আ আ আ আ তুমি কি বোবা হয়ে গেলে নাকি? কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো তোমার। এটা কি পুকুর যে পানিতে পড়ে গিয়ে তুমি বোবা হয়ে গেলে? তাড়াতাড়ি চলো তান্ত্রিকের কাছে যাই, নয়তো টোনা টুনি আর বনের পাখিরা জানতে পারলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তান্ত্রিক বাবা, সাহায্য করুন তান্ত্রিক বাবা, আমার স্বামী যে হঠাৎ করে কথা বলতে পারছে না। আমি সব জানি তোর স্বামী কেন বোবা হয়েছে। ওই পুকুরে যে নীল মাছ আছে সেটা জাদুই নীল মাছ। ওই পুকুরে কেউ নীল মাছ চুরি করতে গেলেই বোবা হয়ে যাবে। আর এখন তোর স্বামীকে ভালো করতে টোনাকে আমার কাছে নিয়ে আসতে হবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি এক্ষুনি টোনার কাছে যাচ্ছি, আর যেভাবেই হোক নিয়ে আসবো। টোনা, কলু তো বোবা হয়েছে, এখন আমি কি একে ভালো করে দিব? হ্যাঁ তান্ত্রিক বাবা, কালুকে ভালো করে দিন, যেহেতু ভুল করেই ফেলেছে আর তার শাস্তিও পেয়ে গেছে। আর আমি প্রতিবেশী হয়ে তো কারো খারাপ চাই না। আচ্ছা শোনো তাহলে, বনের শেষ প্রান্তে নীল পাহাড়ের কাছে একটা নীল গাছ আছে। সেই গাছের পাতা রস করে কালুকে খাওয়ালে কালু ভালো হয়ে যাবে। তুমি এক্ষুনি ওই পাতা নিয়ে এসো। এরপর টোনা তাড়াতাড়ি করে নীল পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর বনের শেষ প্রান্তে নীল পাহাড়ের কাছে গিয়ে নীল
পাতা নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসে। আর তান্ত্রিক সেই নীল পাতাগুলো বেটে কালুকে দেয়। কালু ওই পাতার রস খেতেই ভালো হয়ে যায়। আমি কথা বলতে পারছি, টোনা আমাকে ক্ষমা করে দে। তোদের প্রতি হিংসা করে আমি নীলমা চুরি করতে গিয়েছিলাম, আর তুই কি না আমাকে সাহায্য করলি। আমি আর কখনো এমন কারোর সাথে হিংসা করব না রে। হ্যাঁ কালু ভাই, হিংসা করলে নিজের ক্ষতি হয়, তাই আমাদের সবার উচিত সবার সাথে মিলেমিশে থেকে বিপদে আপদে সাহায্য করা। এরপর কালু কাকুলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা বাড়িতে চলে আসে, এসে টুনিকে সবটা খুলে বলে। আর তখন থেকে টোনার পুকুরে কেউ নীল মাছ চুরি করতে আসে না। এভাবে নীল মাছের সোনার ডিম বিক্রি করে টোনা টুনি অনেক ধনী হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।